জয় হিন্দ বন্ধুরা। আজকে আপডেট ইন্ডিয়া টপ হেডলাইন কিছুটা এরকম। বন্ধুরা, ইন্ডিয়ান এয়ারফোর্সের কথা অনুসারে ভারতের কাছে আজকের দিনে যতগুলো সুখোই 30 ফাইটার জেট আছে তার মধ্যে 50% ফাইটার জেট আজকের দিনে ওড়ার ক্ষমতা নেই, যেটি ভারতের জন্য একটি বড় চিন্তার বিষয়, যেটির ওপর ভারত রাশিয়া একসাথে মিলে একটি বড় সিদ্ধান্তকে নিতে চলেছে। অপরদিকে ভারতের ভেতরে কাজ করা একটি কোম্পানি SU-30 প্রোডাকশনের কাজ করবে, যেখান থেকে আমরা আলাদা আলাদা দেশে এইগুলোকে এক্সপোর্ট করব। তো এইদিকে আবার চীনের 108 কেজি সোনাকে ভারতের আইটিবিপি সিজ করেছে, যেটা একটি অ্যামাউন্ট হিউজ পরিমাণ। এটি খুব তাড়াতাড়ি ভারতের খাজানাতে যুক্ত হবে। রাশিয়ার বিদেশমন্ত্রী ক্লিয়ার ওয়ার্নিং দিয়েছে যে আমেরিকা তাদের নিউক স্ট্র্যাটেজি থেকে বাইরে বেরিয়ে গেছে, যেটির ফলে আমেরিকার খোলা পেয়ে গেছে, যেটির ফলে আমেরিকা প্রচণ্ড খোলা, যে কারণে তারা এখন আনলিমিটেড নিউক্লিয়ার উইপনকে প্রডিউস করতে পারবে। তো সেখানে আবার আমেরিকা ভারতের পিএম নরেন্দ্র মোদীকে নিয়ে স্টেটমেন্ট দিয়েছে। তো সেখানে আবার চীন অরুণাচলকে নিয়ে একটি বিবাদিত স্টেটমেন্ট দেয়। আবার আজকের ভিডিওটিতে ভারত, রুশ, আমেরিকা, চীনের সাথে যুক্ত কিছু গুরুত্বপূর্ণ খবর আমি আপনাদের বলবো। তাই ভিডিওটিকে শুরুর পূর্বে আপনাদের কাছে একটাই বা ছোট্ট রিকোয়েস্ট যে প্লিজ ভিডিওটিকে আগে ঠকা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটি ছোট লাইক কমেন্ট আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। চলুন আজকের ইন্টারেস্টিং আপডেটগুলো আপনাদের জানিয়ে দিই। তো সবার প্রথমে গুরুত্বপূর্ণ আপডেটটি ভারত আর রাশিয়াকে নিয়ে, যেখানে ভারত রাশিয়া এমন একটি চুক্তির উপর সহমত হয়েছে, এটা আজকের দিনে সমস্ত দেশের জন্য প্রয়োজন, বিশেষ করে যারা আজকের দিনে রাশিয়ার থেকে ভারী পরিমাণে অস্ত্রকে কেনে। যদি আপডেটের কথা বলি তাহলে গত 2 বছরে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া না অন্যান্য দেশগুলোকে অস্ত্র সাপ্লাই করতে পারছে, বিশেষ করে যারা আগে থেকে যে তাদের অস্ত্রগুলোকে রাশিয়া থেকে কিনেছিল বা রাশিয়া তাদেরকে বিক্রি করেছিল, সেই সমস্ত অস্ত্রের রিপেয়ারিং আর মেনটেন্যান্স সঠিকভাবে 2 বছরে হচ্ছে না কারোর। এটার সমাধান ভারত আর রাশিয়া একসাথে মিলে বের করেছে। বন্ধুরা, সের সমাধান এখন এটাই যে সমস্ত রকম অস্ত্রের রিপেয়ার আর মেনটেন্যান্স ভারতের ভিতরে করা হবে। এমনকি এর সাথে লাগানো যে সমস্ত গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট আছে সেটাকে ভারতের কোম্পানি দ্বারা লাইসেন্স হিসেবে প্রডিউস করা হবে। আর প্রয়োজন পড়লে এখানে নতুন ফ্যাসিলিটিকে পর্যন্ত ওপেন করা হতে পারে। আর এই সহমতটা তখনই বেরিয়ে আসে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া ভিজিটে যায়। আর যদি আমাদের সেনার হিসাবে কথা বলি তাহলে আমাদের সেনারা আজকের দিনে 55 থেকে 60% অস্ত্র রাশিয়ার থেকে কেনা বা ইম্পোর্ট করে সেগুলোকে ব্যবহার করে। ওপর থেকে ভারত এটির উপর প্রকাশ করেছে যে সুখোই বিমান আজকের দিনে ভারতের কাছে মজুদ আছে, তার রিপেয়ার আর মেনটেন্যান্স লম্বা সময় ধরে করা হয়নি, তাই 50% সুখোই ওড়ার মতো পরিস্থিতিতে নেই। অপরদিকে আজকের দিনে ভারতের কাছে এমন কিছু অস্ত্র আছে যার কম্পোনেন্টসকে রাশিয়া সাপ্লাই করেনি, তাই তো সেগুলো সঠিকভাবে রিপেয়ার আর মেনটেন্যান্স করা হয়নি। যেমন এয়ার ডিফেন্স সিস্টেম, লড়াকু বিমান, ট্যাঙ্ক, হেলিকপ্টার, ট্রান্সপোর্টেশন বিমান, সাবমেরিন, যুদ্ধজাহাজ, সমস্ত রকমের অস্ত্রগুলো প্রভাবিত হয়েছে এর কারণে। এর সমাধান এখন একটাই যে ভারতের ভেতরে নতুন ফ্যাক্টরিকে খুলে রিপেয়ারিং করা, নয়তোবা ভারতকে লাইসেন্স দিয়ে এটির রিপেয়ারিং করা। তো তেমনটা না হলে সামনের দিনে এই সমস্ত অস্ত্রগুলো আরও খারাপ থেকে খারাপ হয়ে যাবে। তাই রাশিয়া এটার উপর নিজেদের সহমতকে দিয়ে দিয়েছে ভারতকে। পরবর্তী আপডেটটি ভারত আর রাশিয়ার এমন একটি সিদ্ধান্তকে নিয়েছে যেটিকে সোজাসুজি ফ্রান্সকে টক্কর দিচ্ছে। তো বন্ধুরা, ডিটেলসের যদি কথা বলি তাহলে নাসিকে SU-30 ফাইটার জেট বানানোর কথাবার্তা হচ্ছে। এই ফাইটার জেটকে বানানোর জন্য কোনো নতুন ফ্যাক্টরিকে সেট আপ করা হবে না, বরং মহারাষ্ট্রে অবস্থিত নাসিকে যে ACL ফ্যাক্টরি আছে সেখানে SU-30 জেটকে তৈরি করা হবে। আপনাদের যদি মনে থাকে তাহলে রিসেন্ট ড্যাসল্ট এভিয়েশন ঘোষণা করেছিল যে তারাও ভারতের ভেতরে একটি নতুন সেট আপকে লাগিয়ে দেবে, যেখানে ফাইটার জেটের মেনটেন্যান্স রিপেয়ারিংকে করা হবে। স্পেশালি রাফেল তার প্রোডাকশনকে নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। হয়তো রাশিয়া এই ঘোষণা সোজাসুজি ফ্রান্সকে কাউন্টার করার জন্য করেছে। তো এখানে নাসিকের এই ফ্যাক্টরির কথা বললে এখানে MiG-29 ফাইটার জেটকে বানানো হয়। এখানে যদি আমরা সুখোই ফাইটার জেটের কথা বলি, এই ফাইটার জেটকে গোটা বিশ্বে আলাদা আলাদা দেশ ব্যবহার করে, বিশেষ করে মিডল ইস্টের সমস্ত দেশ, আফ্রিকা, এশিয়া, ল্যাটিন আমেরিকাও ব্যবহার করে। আর এই প্রোডাকশন যদি আজকের দিনে ভারতের ভেতরে শুরু হয়ে যায় তাহলে সোজাসুজি ভারতের জন্য এক্সপোর্টের রাস্তা খুলে যাবে। এই অস্ত্রগুলো ভারতের জন্য অনেক বড় একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। বন্ধুরা, এখানে যদি কিছু গুরুত্বপূর্ণ ডিটেলসের কথা বলি, এটিতে 30mm এর অটো ক্যানন গান, যেটি 1 মিনিটে 150 ফায়ার করে। এমনকি এটিতে লাগানো কিছু অস্ত্র যেটি বিমান, ড্রোনকে পর্যন্ত সম্পূর্ণ ধ্বংস করতে পারে। এমনকি এই ফাইটারের সমস্ত রকমের রকেটকেও লাগানো সম্ভব। ভবিষ্যতে প্ল্যানিং এটাও আছে যেটাতে সামনের দিনে ব্রহ্মোস মিসাইলকে পর্যন্ত লাগানো যাবে। তো
তো রাশিয়ার তরফ থেকে দেওয়া এই অফার যেটি সোজাসুজি ফ্রান্সকে কাউন্টার করার জন্য কিনা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে হ্যাঁ অথবা না কিনা অবশ্যই লিখে জানান। বন্ধুরা, পরবর্তী গুরুত্বপূর্ণ খবরটি বেরিয়ে আসছে ভারতের আইটিবিপির তরফ থেকে। কেননা পূর্ব লাদাখে চীনের তরফ থেকে করা 2 নম্বরী কাজ করতে গিয়ে 108 কেজির গোল্ড অর্থাৎ সোনাকে হাতে নাতে ধরেছে ভারতের আইটিবিপি, যেটি একটি $1 আরব একটি সোনার ভান্ডার। তাই এটি খুব তাড়াতাড়ি ভারতের খাজানাতে যুক্ত হবে। কেননা বন্ধুরা, আমরা এটা এই কারণে বলছি, কারণ যে দুজন ব্যক্তিকে ধরা হয়েছে সেই সোনাগুলো তারা সোজাসুজি চীন থেকে নিয়ে আসছিল। এটা সম্পর্কে সবকিছু জিজ্ঞাসা করা হবে তাদের, কোথায় থেকে নিয়ে আসছিল, কোথায় নিয়ে যেত, সবকিছু জিজ্ঞাসাবাদ করে আর কিছু প্রোটোকলকে পূরণ করার পরে এটার ব্যবস্থা নেবে। আর যদি সবকিছু ক্লিয়ার না হয় তাহলে সেটা কিন্তু সোজাসুজি ভারতের ভান্ডারে যোগ হবে আর এটা ভারতের আরবিআইয়ের কাছে পৌঁছে যাবে, যে সোনার বিস্কুটের উপর লেখা আছে গালফ গোল্ড রিফাইনারি। হ্যাঁ, পরবর্তী আপডেটটি বেরিয়ে আসছে রাশিয়ার বিদেশমন্ত্রীর তরফ থেকে, যেটি গোটা বিশ্বের জন্য একটি অনেক বড় গুরুত্বপূর্ণ খবর। রাশিয়ার বিদেশমন্ত্রীর উপপ্রমুখের বক্তব্য এটাই, রাশিয়ার নতুন নিউক্লিয়ার ট্রিটি থেকে বেরিয়ে গেছে। যদি আমরা এই ট্রিটির কথা বলি, এটি এমন একটি ট্রিটি যেটির মধ্যে আপনার একটি নির্দিষ্ট লিমিট, এই লিমিটের মধ্যে নিউক্লিয়ার অস্ত্রকে তৈরি করতে পারবেন। এই ট্রিটি থেকে বাইরে বেরিয়ে যাওয়ার ফলে আপনার কাছে একটা আনলিমিটেড পাওয়ার চলে আসে, যেটিকে ব্যবহার করে আপনি হাই পাওয়ার উইপনকে তৈরি করতে পারবেন। যদিও এর সিগন্যাল তো কিছুদিন আগে বেরিয়ে এসেছে, যখন ন্যাটো চিফ ঘোষণা দেয় যে ইউরোপীয় কান্ট্রিগুলো আপনারা নিউক্লিয়ার উইপনকে ডিপ্লয় করা শুরু করুন। আর এটা সব থেকে বড় সাপ্লাই কোথা থেকে হচ্ছে সেটা আপনারা আশা করি সকলে বুঝে গেছেন। হ্যাঁ, সবকিছু আমেরিকা থেকে। এতে গোটা বিশ্ব যুদ্ধ জড়িয়ে যাক বা মানুষ মারা যাক বা বেঁচে থাকুক, এটা কিন্তু সবকিছুতে লাভ হবে আমেরিকার। একদিকে নিজেদের ক্ষমতা থাকবে, প্লাস অস্ত্রকে বিক্রি করে মোটা পরিমাণে পয়সাকে কামানো। তো রাশিয়ার বিদেশমন্ত্রীর বক্তব্য এটাও আছে, আমেরিকার এই স্টেপ গোটা বিশ্বের জন্য একটি ভয়ঙ্কর পরিণতিকে খাড়া করবে। এই অস্ত্র যদি বিশ্বের কোনো জঙ্গি সংগঠনের হাতেও লেগে যায় তাহলে গোটা বিশ্বের ধ্বংস অনিবার্য। আপনারাও জানেন সমস্ত জঙ্গিদের অস্ত্র হাইটেক অস্ত্র দিয়ে থাকে আমেরিকা, তাই এটা সত্যি চিন্তার বিষয়। তো এরপর রাশিয়ার বিদেশমন্ত্রী বলেছে, এই বিষয়ের উপর আমরা আমেরিকার সাথে কথা বলতে প্রস্তুত, কিন্তু আমেরিকা এর উপর কোনো ইন্টারেস্টকে দেখাচ্ছে না। আর এটা থেকে আপনারা বুঝতে পারছেন আমেরিকা কিভাবে তারা প্রফিটকে কামাতে চায়। পরবর্তী আপডেটের কথা বলে আমেরিকার তরফ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে একটি বড় স্টেটমেন্ট দিয়ে দিয়েছে তারা। রিসেন্ট যখন ভারতের নরেন্দ্র মোদী রাশিয়া ভিজিটে গিয়েছিল, তো সেখানে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক রকম টাইপের প্রশ্ন করা হয়। এখানে আবার আমেরিকার বিদেশমন্ত্রী আজকের দিনে ভারত আর রাশিয়ার মাঝে যেভাবে সম্পর্ক মজবুত হচ্ছে সেটাকে দেখে আমেরিকা বলেছে, আমরা ভারতের সাথে রাশিয়ার মতো সমস্ত কিছু করতে চাই, তার বদলে ভারতকে রাশিয়ার উপর নির্ভরতা সম্পূর্ণ কমিয়ে দিতে হবে। তিনি এটাও বলেন, ভারত যতই রাশিয়ার সাথে মিলে ইউক্রেনের উপর কিছু না বলুক, কিন্তু এটিতে বোঝা যায় যে ভারত কতটা রাশিয়ার উপর আগ্রহী। আমেরিকা অনেকবার ভারতকে বলেছে যে রাশিয়ার উপর কথা বলো আর রাশিয়া যেন এর উপর আক্রমণ না করে, অর্থাৎ ইউক্রেনের ভেতরে আক্রমণ যেন কমিয়ে দেয়। কিন্তু এত কিছু বলার পরেও ভারত কোনো অ্যাকশনই নেয়নি। ভারত শুধু এটাই বলেছে যে এটা একান্তই রাশিয়া ইউক্রেনের পার্সোনালি ম্যাটার, তো আমরা কারো কখনো পার্সোনালি ম্যাটারে ইন্টারফেয়ার করতে চাই না। আর ভারত এখন সেই দায়িত্বকে পালন করছে, যেটা আজকের দিনে জিওপলিটিক্সে অনেক গুরুত্বপূর্ণ। এটা সঠিক, ভারত শুধুমাত্র নিজেদের সুবিধার্থেই কাজ করছে, আর যেটা আমরা এই সমস্ত কিছুকে এই দেশগুলোর কাছে থেকে শিখেছি। পরবর্তী আপডেটটি চায়না থেকে বেরিয়ে আসছে, যেখানে গতকালকে চীন ভারতের প্রতি নরম মনোভাবকে দেখে একটি স্টেটমেন্ট দিয়েছিল, আমরা ভারতের সাথে সীমানা বিবাদকে নিয়ে খুব তাড়াতাড়ি একটি সিদ্ধান্ত নিতে চাই, যেটার উপর বিদেশমন্ত্রী ভারতের বিদেশমন্ত্রীর সাথে কথাবার্তা বলেছে যে কিভাবে দুই দেশের মাঝে চলা সীমান্ত বিবাদকে নিয়ে মেটানো যায়, হোক সেটা অরুণাচল অংশ বা পূর্ব লাদাখ। আমরা দুই দেশ এমন কিছু করি যেন দুই দেশের সম্পর্ক সামনের দিনে মজবুত হয়। কিন্তু আপনারা জানেন চীনের চালবাজের কথা যখনই তখন পাল্টি মেরে যেতে পারে, তাই তো চীনকে আমরা বলি চালবাজ। দেখুন, একদিন পরে চীন তার স্টেটমেন্ট থেকে সম্পূর্ণ পাল্টি মেরে বলে যে অরুণাচল প্রদেশ ভারতের কোনো অধিকার নেই, এখানে শুধুমাত্র চীনের অধিকার রয়েছে, তাই এখানে চীন শুধুমাত্র বড় বড় ইনফ্রাস্ট্রাকচারকে স্টপ করবে, তাই এখানে শুধুমাত্র চীনই বড় বড় ইনফ্রাস্ট্রাকচারকে তৈরি করবে। তো বন্ধুরা, ভারত অরুণাচল প্রদেশে 12টি বড় হাইড্রো পাওয়ার প্ল্যান্টকে তৈরি করার প্রস্তুতি নিয়ে ফেলেছে, এমনকি ঘোষণাও দিয়েছে, যেখানে প্রায় $1 বিলিয়ন খরচ করা হবে। তো এই স্টেটমেন্ট বেরানোর পরে বা এই স্টেটমেন্টকে শুনে চীন সম্পূর্ণ পাগল হয়ে যায়, আর এটার উপর চীনের বিদেশ মন্ত্রণালয় রেগে গিয়ে বিষ উগড়াতে শুরু করে ভারতের উপর। চীন বলেছে অরুণাচল ভারতের অংশ নয়, বরং এটা দক্ষিণ তিব্বতের অংশ। ভারত এখানে জোরপূর্বক দখল করে রেখে দিয়েছে নিজেদের মধ্যে। তো বন্ধুরা, আপনারা অনেকবার দেখেছেন চীন সর্বদা নিজেদের ম্যাপকে নকশাকে বদল করে প্রকাশ করে, কিন্তু আফসোস চীনের কোনো চালবাজি এখানে কাজে আসছে না। বন্ধুরা, আজকের আপডেটগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর অবশ্যই একটাই রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করুন।
কারণ আপনারা সব কিছু আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।